শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে নানা কারণে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে অবস্থান এবং এরপর ভারতের যে মন্তব্য, বিশেষ করে আজকেও আমরা যখন কথা বলছি তখন সাবেক হাই কমিশনার বিনা সিকরে নিয়ে একটি মন্তব্য করেছে। সব কিছু মিলিয়ে এই টানাপোড়েনের মধ্যে আজকে কলকাতায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। কলকাতার একটি হোটেলে বাংলাদেশের অন্তত 5 জন, এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ আছে, 5 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছে, আগুনে দগ্ধ হয়েছে। ঘুমন্ত অবস্থায় চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে যারা ভারতে গেল তাদেরকে কেন লাশ হয়ে ফিরতে হলো সেই প্রশ্ন আমাদের অবশ্যই রয়েছে। এবং এই হোটেলের যে অগ্নিকাণ্ড, এটি কি কেবলই একটি নিছক দুর্ঘটনা নাকি এর মধ্যে চরম অব্যবস্থাপনা, গাফিলতি রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলাপ করব। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কেন কলকাতা হোটেলে আগুন, লাশ হলেন বাংলাদেশিরা। এছাড়া আমরা ভারত বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন সেগুলো নিয়েও আলাপ করব। আমাদের এই আলাপে আজকে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক, রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আওয়াল ঠাকুর, রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন একজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকই বলবো, দীর্ঘদিন রাজনীতি করছেন, রাজনীতিকে কাছ থেকে দেখছেন, আপনাদের অত্যন্ত প্রিয় আমাদের সাথে রয়েছেন রিটা রহমান। রিটা রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও রয়েছেন এই অনুষ্ঠানে আমাদের সাথে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। জানিয়ে রাখি, এই আলোচনায় আমরা সাভার এবং কুষ্টিয়া প্রতিনিধি এটিএন বাংলার যথাক্রমে শেখ বাসার এবং তুহিন, কুষ্টিয়া প্রতিনিধি তুহিন এবং সাভার প্রতিনিধি শেখ বাসার, তাদেরকেও আমরা যুক্ত করে নেব। জানতে চাইব বাংলাদেশি যেসব যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কথা এবং তাদের কী অবস্থা ছিল সেই সব বিষয়গুলো সাভার এবং কুষ্টিয়া প্রতিনিধির কাছে আমরা জানবো। তার আগে আমরা দিনের শিরোনামগুলো দেখে আসব। 35 বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন সিসি। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ জানালেন চিফ হুইপ। আবারও গ্যাস সরবরাহ বন্ধ মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের, সংকট বাড়ার আশঙ্কা। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। হামে মারা যাওয়া শিশুদের 80%ই পায়নি টিকা, অপুষ্টিতে ভুগছিল 65%, তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির। এবং কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 8 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, 5 জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলছিলাম, সেটি হয়তো বলবো আমরা, কিন্তু তার আগে আজকের যেই ভয়াবহ দুর্ঘটনাটি আমরা বলছি, অগ্নিকাণ্ড, সেটির বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের সব আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। প্রথমেই আজকে কলকাতায় যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা, সমবেদনা। আমি সন্ধ্যা পর্যন্ত আপডেটগুলো দেখার চেষ্টা করছিলাম এবং সন্ধ্যা পর্যন্ত যতটুকু তথ্য, তাতে আমাদের এখানে যে ধরনের অব্যবস্থাপনার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, সেখানেও একই রকমের অব্যবস্থাপনার কারণে ঘটনাটি ঘটেছে। যে হোটেলটি বা গেস্ট হাউস যাই বলেন না কেন, সেখানকার মালিক কয়েকটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এবং এক একটা ফ্ল্যাটকে 3-4 ভাগে বিভক্ত করে তিনি এগুলো ভাড়া দিতেন, কিন্তু এটি দেখভালের যাদের দায়িত্ব তারা আসলে দেখাশোনা করেননি। হাসপাতাল থেকে খুব কাছেই 100 মিটারের মধ্যে ফায়ার ব্রিগেড অফিস, থানা। তার মানে হচ্ছে যে
একেবারে দুটো রেসপন্সিবল অথরিটি সেখানে থাকার পরেও তারা এই বিষয়ে কোনো খবর নিতেন না, যেমনিভাবে আমাদের এখানে দুর্ঘটনা ঘটার পর আমরা এই তথ্যগুলো জানতে পারি। তবে ইতিবাচক দিক যেটা দেখলাম সেটা হচ্ছে যে মালিককে গ্রেপ্তার করার জন্য পুলিশ ইতিমধ্যেই নেমেছে এবং গণমাধ্যমকে সেখানকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা অতীতের পাপের ফসল আগের সরকারের অব্যবস্থাপনার কারণে। তো যিনি এই কথাটি বলেছেন তিনি সেই সরকারেরও অংশীদার ছিলেন দীর্ঘ সময়, মমতা ব্যানার্জির সরকারের অংশীদার। মানে ফিরহাদ হাকিমের কথা বলছেন? না, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী, জি। তার মানে হচ্ছে যে আমাদের মতন সেখানেও দায় অন্যের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা আছে। আমি একটু যেতে চাই অন্যদিকে, যে আমাদের এই প্রবণতাটা কেন? বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যে চিকিৎসা নিতে যারা যান, তার বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 10ম দেশ যাদের নাগরিকরা বিদেশে চিকিৎসা গ্রহণ করতে যায়। আচ্ছা। এক। দ্বিতীয়ত সবথেকে বেশি যায় ভারতে, এবং গত 2 বছরের আপনি মেডিকেল ভিসা যদি দেখেন, 23 সালে 5 লাখের বেশি মানুষ ভারতের মেডিকেল ভিসা নিয়ে গেছেন। 24 সালে 4,82,596 জন, এবং আমাদের দেশের বাইরে যারা চিকিৎসা গ্রহণ করতে যান তার মধ্যে 54% যান ভারতে। কেন যান? যান হলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনার প্রতি মানুষের একটা অনাস্থার জায়গা। আমাদের এখানে চিকিৎসক যে খারাপ তা না, আমাদের এখানে ভালো চিকিৎসক আছেন, কিন্তু সংকটটা হলো ব্যবস্থাপনার জায়গায়। আপনি এই মুহূর্তেও ঢাকা মেডিকেল কলেজ অথবা পিজি হাসপাতালে যদি যান, আপনি ফ্লোরে বহু মানুষকে শুয়ে থেকে চিকিৎসা গ্রহণের জন্য দেখবেন। আবার আমাদের আস্থার জায়গাটা, আমাদের এই যে চিকিৎসক মানে যারা বাইরে চিকিৎসা গ্রহণ করতে যায়, ভারতের কথা যদি বলি, সবথেকে বেশি যান হলো ক্যান্সার হাসপাতালের, ক্যান্সারের চিকিৎসার জন্য, তারপরে যান হার্টের চিকিৎসার জন্য। আমাদের এখানে ভালো হার্ট হাসপাতাল আছে, কিন্তু কেন জান না? ক্যান্সারও আছে। কেন যান না? যান না হচ্ছে এই কারণে যে বিশ্বাসটা, আস্থাটা পান না। আপনি খেয়াল করে দেখবেন, একজন রোগীকে আপনি যখন জিজ্ঞেস করবেন, অনেক টেস্ট দেয়, এবং সব টেস্ট যে অপ্রয়োজনীয় তা না। আপনার রোগটাকে শনাক্ত করার জন্য আপনার এটির বিকল্প নেই, কিন্তু আপনি রোগীদের বেশিরভাগকেই দেখবেন যে তার ধারণা যে হাসপাতালের আয় বাড়ানোর জন্য ডাক্তার আমাকে এই টেস্টগুলো দিয়েছে। এর কারণটা হচ্ছে আস্থার সংকট। আবার আমাদের চিকিৎসকের একটা অংশ আছেন যারা ওই কাজটি করেন না কেউ এমনটা না, হাসপাতালের আয় বাড়ানোর জন্য তারা কতগুলো অপ্রয়োজনীয় টেস্টও দিয়ে থাকেন। তারপরেও এই জায়গাটায় ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো, আপনি উপজেলা পর্যায়ের যদি হাসপাতালে যান, আমাদের উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসা বলে কি কিছু আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, নেই। আমার নিজের উপজেলার হাসপাতালে গত কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন, গিয়ে তিনি বাথরুমের মধ্যে 35 লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছেন। একটা উপজেলা হাসপাতালে 34 লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, তার মানে হলো ওই হাসপাতালে এবং সরকারি কর্মকর্তা, সেখানকার পলিটিশিয়ান, সেখানকার যারা হোমড়া চোমড়া, তারা কখনোই ওই হাসপাতালটার দিকে নজর দেননি। এবং উপজেলা পর্যায়ের হাসপাতালের একমাত্র কাজ হচ্ছে আপনি তাদের কাছে যাওয়ার পর বলবে রোগীকে শহরের অমুক হাসপাতাল নিয়ে যান, এবং তারা বেশিরভাগই শহরের কোনো কোনো হাসপাতালের জাস্ট রিপ্রেজেন্টেটিভ, এবং এই যে এজেন্ট হিসাবে কাজ করেন, কমিশন এজেন্ট হিসাবে কাজ করেন। সব ডাক্তার যে এত খারাপ আমি সেটা বলছি না, আবার ভালো ডাক্তাররাও আছে, কিন্তু আমাদের এখানে উদাহরণটা সবসময় হয় আমাদের একটু বড় যারা, তাদেরকে আমরা উদাহরণ দিই। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের, এটা আমি অনেক বছর ধরে দেখছি, এখানে যারা স্বাস্থ্যমন্ত্রী হন, তার এলাকার রাজনৈতিক নেতারা, তার দলের, তাদের একটা বড় জায়গা হয় হেলথ সেক্টর, সেখানকার বিভিন্ন মেশিন সাপ্লাই থেকে শুরু করে এই কাজটা মূলত তার এলাকার পলিটিশিয়ানরাই করেন। এবং যে পরিমাণ মালামাল কেনা হয়, ইনস্ট্রুমেন্ট কেনা হয়, তার 70 থেকে 80% ইনস্ট্রুমেন্ট প্রপারলি ফাংশন করে না, এবং এটি কেনা হয় কেবলমাত্র রাজনৈতিক নেতাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তার অর্থ হচ্ছে আপনি স্বাস্থ্য খাতে প্রতি বছর আপনি বাজেটের সময় দেখবেন একটা অপ্রয়োজনীয় আলোচনা আসে। আলোচনাটা কি? স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। আমি এটা ঘোরতর বিরুদ্ধে।
কেন বিরুদ্ধে? কারণ হচ্ছে এক্সিস্টিং যা থাকে আমি সেগুলোর প্রপার আমি টাকা ইউটিলাইজ হয় বরাদ্দ কিনা। দিচ্ছি ওই ফরিদপুর মেডিকেলে 40,000 টাকা দিয়ে বালিশ কেনার জন্য না, কিন্তু আমার বালিশের দিকে খরচ হচ্ছে। এই যে 34 লক্ষ টাকার ওষুধের কথা বললাম, এই টাকা পাবলিকের টাকা। আপনি যদি এই মুহূর্তে ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যান, অসংখ্য মানুষ পাবেন স্বজন ভেতরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, আর তার 100 টাকা নেই পকেটে ওষুধ কেনার জন্য, প্রেসক্রিপশন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দের নামে প্রতি বছর শত শত কোটি টাকা কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। জি। মূল জায়গাটা হচ্ছে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমরা যদি গুড গভর্নেন্স এনশিওর করতে না পারি, তাহলে এই যে ভারতমুখী প্রবণতা, এটা থামানো যাবে না। অসংখ্য ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। শুনে আসি রীতা রহমান আছেন আমাদের সঙ্গে। বিগত সরকার রীতা রহমান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। জি। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে এই যে ভারতে বিষয় মানে কলকাতায় অগ্নিকাণ্ডে যে অবস্থা হলো এবং যারা শুধু চিকিৎসা নয়, চিকিৎসার জন্য যারা গিয়েছেন তারাও অন্যান্য প্রয়োজনেও গিয়েছেন অগ্নিকাণ্ডে, এগুলো আসলে কি বার্তা দেয় যদি সেটি দিয়ে শুরু করেন? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। বার্তা তো খুব সহজ। বার্তা হচ্ছে যে কলকাতা বাংলাদেশ থেকে বেশি দূরে না। আর খুব একটা যে নির্ভরশীল তাও না। এই বার্তাটাই আমি পাই মূলত যে আমাদের এখানে যেসব ভুলগুলো হয় ওখানেও একই রকমের ভুল হয়। তো আমরা এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য যাই অনেক আশা প্রত্যাশা নিয়ে ভালো চিকিৎসা পাবো। কিন্তু ওখানে আমরাও আ এরকম এই ধরনের অ্যাক্সিডেন্ট এর মুখোমুখি হই এবং ভিকটিম হয়ে দাঁড়াই। তো এখন হচ্ছে কি যে বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের চিকিৎসা যে আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন, এক্সপ্লেইন করলেন বিশদভাবে যে আমাদের চিকিৎসার যে মানটা এবং মানুষের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের দেশের চিকিৎসার প্রতি, এটা একটা কারণ অবশ্যই যার জন্য বিকল্প হিসেবে এবং ওই যে খরচের ব্যাপারটা থাকে যে কস্টটা, এটা আমাদের যে এখানে চিকিৎসার যে কস্ট ওটা বেশ কাছাকাছি হয় এবং আরেকটা ২য় কারণ হচ্ছে গিয়ে যে বাংলায় কথা বলতে পারে। এই ৩ টা কারণেই মানুষ কলকাতায় যেতে আগ্রহী হয়। যে একই ভাষায় কথা বলতে পারবো। হয়তো একটু উন্নত চিকিৎসা পাবো। আর খরচটা অত বেশি বাড়তি হয় না। আমাদের এখানে হয় একই রকম খরচ হয়। অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা এরকমই বলে যে কলকাতার খরচটা আমাদের খরচের কাছাকাছি। আমাদের আসলে বাংলাদেশে কস্ট অফ লিভিং টা আসলে আমার মনে হয় এশিয়ার মধ্যে বা সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার মধ্যে তো বটেই অনেক হাই। তাই না? তো এইজন্য কলকাতায় ভারতে গেলে অনেকে মনে করে সাশ্রয় একটা চিকিৎসা পাওয়া যায়, ভালো চিকিৎসা পাওয়া যায়। তো কিন্তু যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক যে সম্পর্ক টানাপোড়েনটা আছে, জি। তো সেটা কিন্তু একটা ভূমিকা পালন করে অনেক সময় আমাদের ক্ষেত্রে। আচ্ছা। তো টানাপোড়েনটার কারণে দেখা যায় যে যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে অনেক ধরনের ওই যে বাংলাদেশী তোমরা কেন এখানে চিকিৎসা করতে আসো? আর তারপরে একটা রাজনৈতিক ব্যাপার আছে যে ওখানে যত মুসলমান আছে তাদের বলতে চেষ্টা করা হয় যে যত বাঙালি মুসলমান সবই বাংলাদেশের। তো এই যে একটা রাজনৈতিক অবস্থান যেখানে মানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজেই খোলাখুলিভাবে এগুলো নিয়ে কথা বলতে থাকে এবং এক ধরনের বেশ সংঘাতমূলক কিছু বক্তব্য করতে থাকে, যেটার একটা প্রতিক্রিয়া দেখা যায় সামাজিকভাবে এই প্রতিক্রিয়াটা পশ্চিম বাংলার লোকদের মধ্যে দেখা যায় এবং তারা নানানভাবে বাংলাদেশী চিকিৎসা করতে আসছে শুনলেই কিন্তু নানান রকমের একটা নাজেহাল করবার একটা প্রচেষ্টা থাকে। তো তারপরেও আমরা যাই, কেন যাই এটা নিয়ে তো এটা একটা আসলে বড় প্রশ্ন। তবে তবে আমার মনে হয় যেহেতু এখানে আমাদের যে ভারতীয় যে রাষ্ট্রদূত এসেছেন যার যিনি একজন মন্ত্রীর মর্যাদায়, তার কিন্তু এটা দায়িত্ব নেয়া উচিত। যেহেতু তিনি নিজে এসেই আগ্রহ করে উনি এই মেডিকেল ভিসাটা চালু করলেন। তো বাংলাদেশীরা যখন যাবে প্রতিবেশী রাষ্ট্রটা ভারতে, তখন তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তাদের সিকিউরিটি সবকিছু কিন্তু তাদের দেখবার একটা দায়িত্ব আছে। তা আমি মনে করি যে এবং
ভারতীয় রাষ্ট্রদূত কে দূতের আমি দৃষ্টি আকর্ষণও করতে চাই যে তিনি অবশ্যই যাদের মেডিকেল ভিসা দিচ্ছেন, তাদের সুরক্ষার দিকটাও উনি অবশ্যই নজর দিবেন এবং উনি উনার সরকারের সঙ্গে যোগাযোগ করবেন যে বাংলাদেশী যারা ভিসা নিয়ে বৈধভাবে ওখানে যাচ্ছে তারা যেন নাজেহাল না হয়। এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। ২ দেশের সম্পর্কটা আ ঠিক রাখবার জন্যে সবাইকে দায়িত্ব নিতে হবে, তাই না? জি। কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকার যখন ছিল, তখন ভারতের সঙ্গে তাদের যে আষ্টেপৃষ্ঠে যে সম্পর্কটা ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ ওটাকে ভালো চোখে দেখেনি। যার জন্য অনেক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, মেজরিটি বলতে দেখা যায় 85-90% মানুষ ভারতকে খুব একটা বন্ধু হিসেবে দেখতে পারে না বা দেখতে চায় না। তো এগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু মানুষ এই ধরনের একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে, তাই না? তো এখন যারা আমরা যেহেতু একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, একটা রাজনৈতিক সরকার এসছে বহুদিন পরে, তারপরে আমরা আ একটা সুসম্পর্ক তো তো তৈরি করতে চেষ্টা করছে। দুদিক থেকেই করা হচ্ছে। তো সেখানে আমি মনে করি বিশেষ করে রাষ্ট্রদূত সাহেব যে ধরনের হাই আশ্বাস কমিশনার। দিচ্ছেন সবাইকে, হাই কমিশনার সাহেব, উনি রাষ্ট্রদূতই, বাংলায় তো রাষ্ট্রদূতই বলা যায়। তো সেই দিক থেকে ওনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। জি, ওনার কিন্তু বড় দায়িত্ব আছে এখানে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই আবারও প্রসঙ্গে আসবো আপনার কাছে। আমি একটু শুনবো জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনি একটু বলবেন যে এই যে ঘটনাটি এটি আসলে কি ধরনের বার্তা দেয়? অনেক দূর আলোচনা হয়েছে, যারা আলোচনা করেছেন তাদের সাথে আমি বহু বিষয়ে একমত পোষণ করে আমি শুরু করতে চাই এইভাবে যে যারা অগ্নিকাণ্ডে অর্থাৎ হোটেল ব্যবস্থাপকদের অব্যবস্থাপনার কারণে যারা নিহত হয়েছেন, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ ভারত সরকার অথবা ওই কর্তৃপক্ষ থেকে আদায় করার ব্যবস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার। একটি কথা উঠেছে, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি তাদের সমর্থন না থাকে তাহলে সরকার দেখবে। আসলে তারা বৈধভাবে ভারত গিয়েছে চিকিৎসার জন্য এবং সেখানকার অব্যবস্থাপনার কারণে তারা যে অগ্নিদগ্ধ হয়েছে এটি ওই কর্তৃপক্ষের দায় এবং এই দায়টি ভুলে গেলে চলবে না। তাদের জন্য যে মিনিমাম ভারতীয় আইনেও যে সাজার ব্যবস্থা আছে সেই সাজা এবং ক্ষতিপূরণের আদায় করার ব্যবস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করবে, এইটা আমি শুরুতে কথাটা বলে নিতে চাই। যারা সেখানে অগ্নিদগ্ধ হয়েছেন ধোঁয়াজনিত কারণে, অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে যে আমাদের এখানকার যেটাকে আয়নাঘরের মতো একটা অবস্থা সেখানে ছিল। এখানে যেমন সরকার রাজনৈতিকভাবে আয়নাঘর তৈরি করেছিল, আসলে ওইটা এই যারা ভিজিটর তাদের জন্য একটা আয়নাঘর। কারণ যখন ধোঁয়া আগুন লেগেছে রাত 1:45 কোত্থেকে বেরোবে, কোথায় যাবে, কি করবে, কোনো দিশাহারা অবস্থায় এই লোকগুলো মারা যায়, প্রত্যক্ষদর্শী বিবরণে যে কথাগুলো আছে। সুতরাং এই যে অবস্থাটা, এটা একটা বাসের অযোগ্য জায়গায় বাণিজ্যিক ব্যবস্থাপনা রাখা এবং তাদেরকে থাকতে দেওয়ার যে ব্যাপারটা, এটি কে দেখেছেন কে দেখেন নাই সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঘটনা যখন ঘটেছে তখন তার সুনির্দিষ্ট সুরাহা হওয়া দরকার। এই কথাটা বলে আমি যে কথাটা আসতে চাই, এখানে অনেকগুলো কথা রয়েছে। ভারতে কেন আমরা চিকিৎসার জন্য যাই, চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথা ভাই অনেকগুলো আলোচনা করেছেন। আমি সেদিকের মধ্যে না গিয়ে, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে, অনুমান করে কথা বলা ঠিক না। তবে সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে একসাথে রদ দেখা কলা বাঁচার একটা ব্যাপার আছে। অর্থাৎ ভারতেও গেলাম, ঘুরেও আসলাম, চিকিৎসাও নিলাম, কিছু খোঁজখবরও নিলাম, অনেকগুলো কাজ একসাথে করা, কিছু কাপড় চোপড়ও আনলাম, চোরাকারবারিও হলো, এরকম নানা বিষয়কে মিলিয়ে এই কাজগুলো হয়। সবাই না সেটি। সবাই অবশ্যই না, কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে আছে। যেমন আপনি দেখেন একটা কথা হচ্ছে, দুটা সুনির্দিষ্ট উদাহরণ আমি দিতে চাই। ভারতের একজন চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি কলকাতার মুখ্যমন্ত্রী, এই মেয়রও ছিলেন। তিনি রোগীকে জিজ্ঞেস করতেন না যে আপনার রোগ কী, তিনি রোগীর সাথে কথা বলতেন এবং যাবার সময় তাকে একটা প্রেসক্রিপশন দেন। অন্য পরীক্ষা তো দূরের কথা, বিধানচন্দ্র রায়ের কাছে গিয়ে কোনো পেশেন্ট রোগের বিবরণ দেন নেই, আর তিনি জানতেই চান নাই যে কী রোগ হয়েছে। এটা তার নিজস্ব জ্ঞান বুদ্ধি ছিল।
আমাদের বাংলাদেশের একজন সাংবাদিকের কিডনি চিকিৎসার জন্য ভেলোরের যে খ্রিস্টান ডাক্তারের কাছে গেছিল, তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে মতিউর রহমান থাকতে আমার কাছে চিকিৎসা আসেন, আমার কিন্তু দেখতে খুব লজ্জা লাগে। কারণ মতিউর রহমান যখন ক্লাস করতো তখন টিচার তার ভয়ে ক্লাস করতো না। তার দেশের থেকে আমার দেশের চিকিৎসার জন্য আসেন, আমার কাছে খুব অবাক লাগে। সমস্যাটা কী ছিল? সমস্যা ছিল যে আমাদের এখানে তখনও কিডনি স্থাপনের যে ইউনিট, এই ইউনিটটাকে পরিকল্পনা ষড়যন্ত্র করে বন্ধ করে রাখা হয়েছিল কিডনি চিকিৎসার ক্ষেত্রে। এরকম অনেকগুলো আছে। মেডিকেল বিদ্যাটা এমনি হচ্ছে এমন একটি বিদ্যা যা আসলে অন্ধকারের মধ্যে থাকা। এখানে আসলে আমরা যে চিকিৎসার কথাগুলো বলি, এই চিকিৎসাগুলো কোনটা কিভাবে হয়, ভারতের চিকিৎসা ভালো হয় না ব্যাংককের চিকিৎসা ভালো হয় না সিঙ্গাপুরের চিকিৎসা ভালো হয় না মাউন্ট এলিজাবেথের চিকিৎসা ভালো হয়, এগুলো কিন্তু খুব আপেক্ষিক শব্দ। কিন্তু এই কথাটা ঠিক বাংলাদেশের ডাক্তাররাও যে বই পড়েন, কলকাতার ডাক্তাররাও সে বই পড়ে পাশ করেন, নতুন অন্য কোনো বই পড়েন না। পাশ করার পরে কিছু পড়াশোনা আছে, অর্থাৎ নিয়মিত থাকা অথবা রুগীর মধ্যে থাকা, এই যে পড়াশোনার মধ্যে। এবং এখানে একটা কথা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো কোনো ডাক্তারের মধ্যে একটি কসাই প্রবণতা আছে। এই কসাই প্রবণতাটা হয়তো ভারতে একটু কম আছে। এই জন্য অনেকে তো মনে করেন যে সেখানে গিয়ে যদি আমরা একটু ভালো চিকিৎসা পাই, বাঁচার জন্য আকাঙ্ক্ষা যদি থাকে, ক্যান্সারের যে আলোচনা আছে টাটা মেমোরিয়াল এগুলো আছেই, কিন্তু এইটা আসলে চিকিৎসার জন্য একটা দেশের নাগরিক যেতেই পারে। এইটাকে সেরকম বড়ভাবে দেখার কোনো না, কিন্তু কি সুযোগ হারে নেই। যাচ্ছে, অন্যান্য জায়গায় কি পরিমাণ যাচ্ছে, ভারতে কি এখানে পরিমাণ আপনি যাচ্ছে? এখান থেকে আপনি বাংলাদেশের থেকে সীমান্ত পার হয়ে একটা লাফ দিয়ে ভারতে ঢুকতে পারেন, ব্যাংককে তো সেটা পারবেন না। রাইট। আমেরিকাতেও বিষয় আছে। আমেরিকাতেও তো সেখানে পারবেন না, সিঙ্গাপুরে সেখানে যেতে পারবেন না। ওই সীমান্তে গিয়ে এমনকি আমি তো এমন অনেক লোকের কথা জানি যারা বাংলাদেশের নাগরিক বিনা পাসপোর্টে ভারতে যায় চিকিৎসার জন্য। না, কিন্তু আবার খরচের ব্যাপার তো রয়েছে। খরচের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু একেবারে সবগুলো একরকম না। এইটা এক এক জায়গায় এক এক আবার ভেরি করে। ডাক্তার চিকিৎসকদের আন্তরিকতার প্রশ্ন সেখানে রয়েছে। সেটাও ভেরি করে। ভারতের চিকিৎসক মানেই যে আপনি খুব আমি আমার নিজের একজন আত্মীয়র কথা বলতে পারি যে তিনি তার চিকিৎসা করে, হার্টের চিকিৎসা করে ঢাকায় আসলেন, আসার 3 দিন পরে তিনি মারা গেলেন। তাকে যখন সেই হাসপাতালে জিজ্ঞেস করা হলো যে আপনি কি করলেন, লাংসের প্রবলেমের কারণে উনি, হ্যাঁ সরি আমরা তো আসলে এটা পরীক্ষা করে দেখি নেই, দেখা উচিত ছিল। তাতে তার রুগী বাঁচে নাই। বাংলাদেশে হলো আপনি একই কথা বলতেন যে আমরা হার্ট দেখছি, লাংস দেখি নেই। এইটা আসলে ভারতের চিকিৎসা বলতে আমরা যেটা মনে করি যে ভারতের চিকিৎসা মানে দেবতার চিকিৎসা, ওর মানুষের চিকিৎসা। প্রত্যেক মানুষই যেমন ভুল ত্রুটির মধ্যে, হ্যাঁ তারা হয়তো আমাদের থেকে একটু বেশি সতর্ক থাকতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। বাংলাদেশেও বহু, যেমন আমাদের এই যে রশিদউদ্দিন সাহেব ছিলেন নিউরো, তিনি ভারতে গিয়া অপারেশন করতেন, তাকে নিয়ে যাওয়া হয়তো অপারেশন। বাংলাদেশে করলে রশিদউদ্দিন করেছেন, আর ভারতে গেলে ভারতে করেছেন। এতে যেই ডিম্বাজা সেই অমলেট, অত খুব একটা পার্থক্য নাই। কিন্তু কথাটা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিসের ব্যাপারে যে কথাটা আমি বলেছিলেন যে সম্প্রতি আপনার পিউ রিসার্চের একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশের প্রায় 42% মানুষ ভারতের প্রতি সহানুভূতিশীল, আর ভারতের 25% মানুষ বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। অর্থাৎ ভারতের মানুষরা বাংলাদেশের মানুষকে অপছন্দ করে। এই যে অপছন্দের জায়গাটা, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো সব ক্ষেত্রে কার্যকর। আপনি যখন হোটেলে যান, আপনি যখন ভারতের কোনো জায়গায় গিয়ে বাংলাদেশি পরিচয় দেবেন, তখন তাদের কাছে এই জিনিসটা মনে হয় বাংলাদেশ থেকে আসছে। একটা দাদাগিরি মানসিকতা তাদের মধ্যে কিন্তু সর্বত্র কার্যকর রয়েছে। আব্দুল আল ঠাকুর, আমরা শুনবো এই আমরা বিষয়ে এই আরো জায়গাটা বিস্তারিত। শেষ করতে চাই যে এই যে একটা বিরতি নিয়ে আসবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই সম্পর্কে যে অবনতি হয়েছে, আমার ধারণা যে এই প্রভাব অন্যান্য ক্ষেত্রের মতো এই রোগীর ক্ষেত্রেও পড়ছে। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা স্টুডিওর আলোচনায় আসব, কিন্তু তার আগে আমাদের সাভার প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রতিনিধি আছেন আমাদের সাথে। আমরা একটু আজকে জানতেই চাই তাদের কাছে, কলকাতায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আমরা জানি যে কুষ্টিয়ায় একই পরিবারের তিনজন বা 4 জন সম্ভবত একই পরিবারের, এবং সাভারের আছে একজন। ওনাদের পরিচয় শনাক্ত করা গেছে, এই 5 জনের পরিচয়।
এর মধ্যে আমরা প্রথমেই কুষ্টিয়া প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, জি, শেখ বাশার তুহিন আছেন কুষ্টিয়া প্রতিনিধি। আমরা তার কাছে জানবো, কুষ্টিয়ায় যিনি ছিলেন উনি সাংবাদিকও, দৈনিক, জি, আমরা একটু বিস্তারিত জানি। জনাব তুহিন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটু বিস্তারিত আমরা শুনতেই চাই। ধন্যবাদ আপনাকে। আহ, ভারতের কলকাতায় আবাসিক হোটেলের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আহ, বাংলাদেশি যে কয়েকজন নিহত তার মধ্যে কুষ্টিয়ারই 4 জন। এর মধ্যে যে বিষয়টি বলছিলেন, একজন সাংবাদিক আহ, নিহত এবং তার পরিবারের তিনি সহ 4 জন এই ঘটনায় আসলে মৃত্যুবরণ করেন। আপনার সাথে পরিবারের লোকজনের কথা হয়েছে? জি, আমার সাথে পরিবারের লোকজনের কথা হয়েছে। জি, আহ, দেবাশিসের বিষয়টি বলে রাখি, যেহেতু তার পরিবারের সদস্যরা মারা গেছে, তিনি সহ মৃত দেবাশিস জাতীয় দৈনিক, আজকের পত্রিকা এবং বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়ার প্রতিনিধি ছিলেন। পাশাপাশি উনি স্থানীয় একটি দৈনিকের নির্বাহী সম্পাদকও ছিলেন। আচ্ছা। আহ, ঘটনা আসলেই তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে আহ, স্বর্ণশীষ নীল দত্ত এবং শ্বশুর আকরাম আলী নামে তার শ্বশুর মারা যান। মূলত চলতি মাসের 3 তারিখে তারা ভারতের উদ্দেশ্যে মূলত যে বিষয় আলোচনা হচ্ছিল যে চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে আসলে বাংলাদেশ ত্যাগ করে এবং কলকাতায় তারা 3 তারিখে অবস্থান করে এবং 4 তারিখে তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে মোটামুটি ভারতের অবস্থানকালে প্রায় 15 দিন তারা ভারতে অবস্থান করছিল এবং আজকে মানে মূলত 19 তারিখে তাদের দেশে ফেরার কথা ছিল। ফেরার কথা ছিল। আহ, যেদিন আসলে তাদের ফেরার কথা সেই দিন তার আগের দিনই তারা আসলে এই না ফেরার মৃত্যুবরণ দেশে করে, চলে যায়। না ফেরার দেশে চলে যায়। মূলত এইটি নিয়ে পরিবারের পাশাপাশি সাংবাদিক মহল, তার পরিবার, প্রতিবেশী একটি আসলে একটা শোকের মাতম সৃষ্টি হয়েছে। শোকে সকলে আছেন। আমরাও যেহেতু সংবাদকর্মী, আমরাও শোকাহত দেবাশিস এবং দেবাশিসের পরিবারে। তারা কি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছে কিভাবে হ্যাঁ, আমরা মরদেহগুলো ফিরিয়ে আনা যাবে? কারণ তার তো একটা নিশ্চয়ই প্রক্রিয়া আছে। সেই বিষয়ে কি আপনি কিছু জানতে পেরেছেন? আমরা এরকম শুনেছি যে তারা মূলত এম্বাসির সাথে যোগাযোগ করবে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন। এর ভিতরে আমি বিকেলে আমাদের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আমরা বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব এবং আহ, যদি লাশ আসার পরে পরবর্তীতে আসলে তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো আমরা ব্যবস্থা নেব। মানে সেই কম্পেনসেশন কি মানে এখানকার তরফ থেকে সহায়তা দেওয়া হবে, কিন্তু ভারতের পক্ষ থেকে বা যেই হোটেল কর্তৃপক্ষ সেখান থেকে কিছু কম্পেনসেশন নেওয়া যাবে কিনা, ক্ষতিপূরণ, সেগুলোর আমরা বিষয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? জি, আমরা দেবাশিস দত্তের বাবার সাথে কথা বলেছিলাম, দিলীপ দত্তের সাথে। তিনি আসলে নিজে এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করতে পারেননি এবং এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম যে এম্বাসি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কোনোভাবে আশ্বস্ত করা হচ্ছে। উনি বলেন যে না, এখনো ওনারা যোগাযোগ করতে পারেনি। তবে যোগাযোগ কারা করছেন এই বিষয়টা আমরা একটু জানতে পেরেছি। কিছু সাংবাদিক নেতারা তারা যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে লাশটা কবে আসবে, কিভাবে কি কবে নাগাদ আসবে। আপনার মনে হয় এই মরদেহ আসবে বা এরকম কোনো তথ্য আছে? এখানে কিছু ধারণা বলতে ওখানে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া অবধি হয়তো লাশ মরদেহ গুলো দেশে আসার মনে হয় সুযোগ নেই। এরকমটা অসংখ্য আমরা ধন্যবাদ শুনেছি। জনাব তুহিন, আপনাকে এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন আপনি। আমরা একটু শুনতে চাই, সাভার প্রতিনিধি শেখ বাশার রয়েছেন আমাদের সঙ্গে। শেখ বাশার, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ বাশার, আপনি হ্যালো। আপনার সাথে কি যেই পরিবারের কথা বলছি সাভারে, তাদের সাথে কথা হয়েছে? পরিবার যারা স্বজন আছে আর কি, তাদের সাথে কি কথা হয়েছে? কি উদ্দেশ্যে তারা কলকাতায় গিয়েছিল? পুরো বিষয়গুলো একটু আপনার কাছে শুনতে চাই। ওই নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। ওনার বাচ্চা আছেন এবং ওনার 4 ভাইয়ের মধ্যেই যে আহমেদ বাবু যে জি, মারা গেছেন, তিনি হচ্ছেন চতুর্থ। তিনি কসমেটিক্সের ব্যবসা করতেন আমিন বাজারে।
সেই কসমেটিক্সের ব্যবসার উদ্দেশ্যেই তিনি কলিকাতা গিয়েছিলেন। সেখানে যাই গত সোমবার রাত্রে উনি বাংলাদেশ থেকে কলিকাতার উদ্দেশ্যে উনি চলে গেছেন। যাই এই মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে ওনার পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জি, কিন্তু ওনাদের পক্ষ থেকে কি সংশ্লিষ্ট কোনো মন্ত্রণালয়ে কিংবা এমবেসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিনা, বা কবে নাগাদ লাশ আসবে এ ধরনের কোনো খবর আপনার কাছে আছে, কিংবা জেলা প্রশাসকের সাথে আপনার কথা হয়েছে কিনা, একটু যদি সেই বিষয়গুলো বলেন। ওনার ফ্যামিলি থেকে আমাদের জানাইছেন ভারতের হাই কমিশনার থেকে একটি ফোন এসেছিল দুপুরে। পুরো পরিবারটি সেই ফোন পেয়ে পরিবারটির স্বপ্ন ভেঙে যায়। হাই কমিশনার থেকে ছবি দেখে নিহতের স্বজনরা যখন তার মৃত্যু বিষয়টি নিশ্চিত হন, তখনই আমিনবাজার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। আর বাবু যে মারা গেছেন, সে বাবু খুব সরল লোক ছিলেন। আমিন গত 2 বছর ভিসা বন্ধ ছিল বলে যেতে পারিনি কলকাতায়। জি, সেটি ঠিক আছে, ও তো কিন্তু জানতো না তার সেখানে সেই মৃত্যু মরদেহ হবে। কবে নাগাদ আসবে এরকম কি কোনো খবর আপনার কাছে আছে, বা পরিবারের লোকজন কি যোগাযোগ করেছে কোথাও, কিংবা আপনারাও কি প্রশাসনের সাথে যোগাযোগ করার উনি সুযোগ সরকার হয়েছে? পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি করেছে আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের ভিতরে তাদের মরদেহটি তাদের কাছে হস্তান্তর করার জন্য, অর্থাৎ বাংলাদেশে আনার জন্য জি, তিনি বাংলাদেশ সরকারের কাছে এবং ভারতের সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা মূল আলোচনায় যাচ্ছি। রিটা রহমান, আপনাকে দিয়ে আবার আলোচনা শুরু করতে চাই। যে বিষয়টি আমরা বলছিলাম, রিটা রহমান শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। জি, ভারত বাংলাদেশ যে সম্পর্কের কথা বলছি, যেটি তো চিকিৎসার বিষয় কিংবা অন্যান্য বিষয়ে ভারতে যে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো সেটি একটি বিষয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, সেই জায়গায় নতুন মাত্রা যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এবং বাংলাদেশের যে অবস্থান, আপনি সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং আজকে আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে বিনা সিকরি একটি মন্তব্য করেছেন এবং উনি বলেছেন যে এটি অনেকটা রূঢ় আচরণ হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আপনার মূল্যায়ন শুনতে চাই। হ্যাঁ, বিনা সিকরি তো আমরা সবাই জানি যে উনি যখন মন্তব্যগুলো করেন, উনার মন্তব্যগুলো খুব একপেশে মনে হয়। উনি একজন ডিপ্লোম্যাট ছিলেন, একটা কূটনীতিক ছিলেন। উনার বক্তব্য কখনোই আমার কাছে বা আমাদের অনেকের কাছেই কূটনীতিক একটা বক্তব্য মনে হয় না। উনি বরং সরাসরি একটা পক্ষ নিয়ে কথাবার্তাগুলো বলেন। তো উনি এটাই বলবেন, এটাই ওনার বক্তব্যকে আমরা এরকমই প্রত্যাশা করি। জি, কারণ উনি খুব খারাপভাবে বলেছেন যে এটা কি যেন একটা বক্তব্য, এটা খুব খারাপ শব্দও ব্যবহার ঔদ্ধত্যপূর্ণ করেছেন। বলেছেন। ঔদ্ধত্য বলেছেন, জি। আমি যেটা অবশ্য উনি একটা being a diplomat, যে বাংলাদেশে পোস্টেড ছিলেন, তার এরকম বলাটা খুব অশোভন বলে আমরা মনে করি। এটাতেই প্রমাণ করে যে উনি একজন ফেয়ার ব্যক্তি না। উনি যখন রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন উনি একজন ফেয়ারলি যে বিশ্লেষণ করবেন তা করেন না। উনি একটা পক্ষ নিয়ে উনি বিশ্লেষণ বা উনার মতামতগুলো জাহির করেন। তো সেইজন্য সেখানে হয়তো আমি জানি না, সেখানে হয়তো সরকারের সঙ্গে তার সম্পর্কের একটা ক্ষেত্র থাকতে পারে এবং অনেক সময় মনে হয় যে তিনি কোনো না কোনোভাবে বিজেপি সরকারের সঙ্গে, বর্তমান সরকারের সঙ্গে একটা লিয়াজও কানেক্টেড। রেখে ওনার রাজনীতি, বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্পর্কে যখনই মন্তব্য করেন, আমার মনে হয় যে উনি ভারতীয় সরকারের একজন মুখপাত্র হিসেবে বলছেন। একজন কূটনীতিক বা আ একজন কি বলবো বিশেষজ্ঞ ২ দেশের সম্পর্কের উপরে যে মন্তব্য রাখে সেরকম উনি মন্তব্য রাখে না। সেখানে উনি সবসময় ভারতের পক্ষটাকে বড় করে দেখেন। তো সেদিক থেকে বীণা সিকরির বক্তব্যটাকে আমি খুব সিরিয়াসলি নেই না। নিতে আচ্ছা, চাইবো না আমরা। অনেকেই যারা আমাদের মতো চিন্তা করে তারা নিতে চাইবো না। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা খুব চ্যালেঞ্জিং একটা পর্যায়ে চলে গেছে। তাই না? জি, কারণ দেখেন বিশেষ করে কিছুদিন আগে, এখন তো আমরা জানি যে বিশ্বায়ন বা আ জিওপলিটিক্যাল যে এখন যে একটা মোড় নিয়েছে, এখন আমেরিকা আবার ভারতের সঙ্গে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আমেরিকা ভারতের উপরে এখন আবার নির্ভরশীল হয়েছে এবং বেশ অনেকটা
অনেকটা মানে একটা কি বলবো একটা মেজরিটি ইয়েতে ভারতের সঙ্গেই তারা কাজ করতেছে। এবং সেখানে তারা চায়নাকে আইসোলেট করতে চাচ্ছে এবং চায়না বাংলাদেশের ক্ষেত্রে চায়নার গুরুত্ব এটা আজকে না, এটা বহুদিনের এটাকে ওরা বলে থাকে যে আমাদের একটা ট্র্যাডিশনাল রিলেশনশিপ আছে। তো সেই ক্ষেত্রে চায়নাকে বাদ দিয়ে বাংলাদেশ শুধু আমেরিকা এবং ভারতের সঙ্গে সম্পর্ক করলে আমাদের কিন্তু একটা ক্রাইসিস, আমরা we will face a crisis কারণ আমরা ডিফেন্স বলি আর যাই বলি আমরা যদি সার্বিক উপরিকাঠামো উন্নয়নের কথাও বলে থাকি, তাহলে কিন্তু চায়না আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? চায়না BRI এর আন্ডারে যেসব ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো বাংলাদেশে এখনো কাজ করছে বা যেগুলো করবার আমরা প্রত্যাশা করছি ভবিষ্যতে, যেমন ধরেন তিস্তার ব্যাপারটা আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন চায়না গেলেন তিনিও কিন্তু চায়নার সহযোগিতা চেয়েছেন তিস্তা ব্যারাজ উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যে চায়নার সহযোগিতা চেয়েছে। এখন আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হচ্ছে এগুলো নিয়ে নানান কিন্তু সংকট আমাদের সামনে তৈরি হয়েছে। এটা একটা এই সংকটটা মানে সরকারের জন্য তো বটে, আমাদের দেশের প্রত্যেকটা সচেতন নাগরিক এটা নিয়ে খুব কনসার্ন। কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে নতুন একটা বিশ্বায়নের ক্ষেত্র তৈরি হয়েছে, বিশেষ করে ইরানের যুদ্ধটাকে কেন্দ্র করে, ইরানের যুদ্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? একটা দিক নির্দেশনা আমাদের দিচ্ছে। জি। তো এই আমেরিকা, ইসরায়েল এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে এখানে নানান রকমের মেনুকরণের প্রচেষ্টাও চলছে, তাই না? কয়েকটা এক্সিস তৈরি হচ্ছে এটার মাধ্যমে। তো সেখানে বাংলাদেশের অবস্থাটা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এই বিশেষ করে ২৪-এর যে গণঅভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এই বিপ্লবের পরে যখন ভারতকে আ মানে শেখ হাসিনাকে ভারত যখন আশ্রয় দিল, তখন তখন পরিস্থিতিটা কিন্তু আরেক দিকে টার্ন করলো, তাই না? যেই স্বৈরাচার পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় নিল, এখন একটা রাজনৈতিক সরকার এসছে। এখন ভারত তাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাচ্ছে। অথচ আমাদের ফিউজিটিভ ভারতে আছে, তাই না? শেখ হাসিনার বিরুদ্ধে কেস হয়েছে। আ তার তো তাকে আমরা চাই বাংলাদেশে ফিরিয়ে এনে সে বিচারের মুখোমুখি হবে। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের সঙ্গে কিন্তু পরিষ্কার কোনো আলোচনায় বসছে না। বাংলাদেশের সঙ্গে আমি মিন করছি, হ্যাঁ? তো সরকার বিশেষ করে ওই যে আপনার কিছুদিন আগে যেদিন ৫ই অগাস্ট ছিল, যেদিন অভ্যুত্থানের একটা ফলাফল হয় এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়, সেই দিনই শেখ হাসিনাকে যে ভারতে আ প্রেস কনফারেন্স করবার অনুমতি দিয়েছিল ভারত সরকার, তার আগে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করতে দেয়া হবে না। কিন্তু সেই কথাটা ভারত রাখেনি। তো ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ কিন্তু খুব আহত হয়েছে, তাই না? কারণ হচ্ছে কথা দিয়ে আমরা যখন একটা আন্ডারস্ট্যান্ডিং এ উপনীত হলাম, এটা আসলে ২ টা দেশের পারস্পরিক সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ না? যখন জি। আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ উপনীত হলাম, সেই আন্ডারস্ট্যান্ডিং টাকে অনার করাটা কিন্তু দুদেশেরই দায়িত্ব। এখন ভারত আমাদের অনার করল না। এখন সেই ক্ষেত্রে ভারত আবার আশা করছে যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবে। তো এইটা তো হয় না আসলে। আচ্ছা, এখানে আচ্ছা। হলো কি আমাদের একটা অবহেলা করা, অসম্মান করা হলো। তো সেই ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের সরকার এখন যেটা করছে আমার মনে হয় এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ। আপনার জি। বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা শুনবো শরীফুজ্জামান শরীফ আপনার কাছে একটা বিরতি নিয়ে এসে আমরা আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, আলাপ করছিলাম কলকাতা হোটেল হত্যাকাণ্ড তো মানে অগ্নিকাণ্ড তো রয়েছেই। আসলে অগ্নিকাণ্ডে নিহত যারা, তাদের ব্যাপারটি আলাপ করলাম। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়েও বলছিলাম। সেখানে বর্তমান সরকারের যে সাম্প্রতিক সময়ের অবস্থান, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। তার সাথে একটু তথ্য যুক্ত করে দিই। চিকিৎসার ব্যাপারে ভারতে কেন যায়? কারণ তাদের সিঙ্গাপুরে যাওয়ার ক্যাপাসিটি নেই, তাদের ব্যাংককে যাওয়ার ক্যাপাসিটি নেই। যার ক্যাপাসিটি আছে সে চোখের চিকিৎসার জন্য ইউকেতে চলে যায়।
আমেরিকায় চলে যায়। প্রত্যেকটা মানুষ চায় তার স্বজন একটা ভালো চিকিৎসা পাক। আপনি যাকেই জিজ্ঞেস করবেন, ক্যাপাসিটি থাকুক বা না থাকুক, এবং সহায় সম্বল বিক্রি করে চলে যায়। ভারত তুলনামূলকভাবে কম খরচে করা যায়, তারা সেই ব্যবস্থাটা করেছে, আস্থার জায়গাটা তৈরি করেছে, ফলে মানুষ যায়। আপনার সেখান থেকে বের করতে হলে আপনার এই নিজের জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমাদের সাথে তাদের রাজনৈতিক বিরোধ, তার জন্য এই দুর্ঘটনা, এটা আমার কাছে যথার্থ মনে হয় না। আপনার মনে থাকার কথা, কয়েক বছর আগে নেপালে একটা বিমান দুর্ঘটনায় আমাদের অনেক বাংলাদেশি মারা গিয়েছিল। এগুলো দুর্ঘটনা, আমরা সেই দুর্ঘটনা হিসাবে দেখব। ভারত বাংলাদেশ সম্পর্ক আপা যে আলোচনাটা করলেন, আমি 2-3টি তথ্য যুক্ত করে দিই। শেখ হাসিনা 5 আগস্ট যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে বিনা সিকরি উপস্থিত ছিলেন। বিনা সিকরি এক ধরনের নিজেকে আওয়ামী লীগের একটা অংশ অথবা তিনি ওই দলটির সঙ্গে যুক্ত বলে তার কথাবার্তার মধ্যে মনে হয়, এবং তিনি পরামর্শক হিসাবে কখনো কখনো দায়িত্ব পালন করে, এই ধরনের একটা ধারণা আছে, মানে আওয়ামী লীগের পরামর্শ। আওয়ামী লীগের পরামর্শক। দ্বিতীয়ত, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মর্যাদার কথা বলি, যাই বলি না কেন, এই জায়গাটায় ইন্ডিয়া যদি বাংলাদেশের একটা নির্দিষ্ট দলের প্রতি তার সংযোগ, যোগাযোগ, ভালোবাসা, এটা যদি ত্যাগ না করে, সে যদি তার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ তৈরি না করে, তাহলে এই সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। কালকে শেখ হাসিনা চলে এলেন, তাকে ফেরত দিল, কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিটা যদি ওইভাবে থাকে যে একটা স্পেসিফিক রাজনৈতিক দলই হচ্ছে আমার একমাত্র মিত্র, সম্পর্কটাকে স্বাভাবিক হবে? কখনোই হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক মান অভিমানের বিষয় না। যুদ্ধের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের আলোচকরা আলোচনায় বসেছে, আপনাকে এটা মনে রাখতে হবে। আমি কখনোই মনে করি না যে এটি মান অভিমানের বিষয়, এবং মান অভিমান থাকলেও আপনার ক্যাপাসিটি আছে কিনা সেটিকে ধরে রাখার জন্য। শেখ হাসিনা 5 তারিখে প্রেস কনফারেন্স করলেন, আমরা কড়া স্টেটমেন্ট দিলাম সোশ্যাল মিডিয়ায়। এখানে অনেকেই বলছে যে এটা প্রপারলি তাদের কাছে পৌঁছানো হয়নি। যদি পৌঁছানোও থাকে, আপনি পরের দিন সকালবেলায় রাষ্ট্রদূতের সাথে দেখা করলেন ডিজেল চেয়ে, তার অর্থ হলো আপনার 12 ঘন্টাও আপনার ওই যে প্রতিবাদটা আপনি ধরে রাখতে পারলেন না। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জিও পলিটিক্সে পরিবর্তন ঘটছে, এই তথ্যগুলো আমাদের কাছে নাই। আজকের খবর যদি দেখেন, আমাদের এখানে যিনি এসেছিলেন গোর, তিনি কাশ্মীর সফরে গিয়েছিলেন, এবং সেখানকার ফারুক আবদুল্লাহর উপস্থিতিতে তিনি বলেছেন উভয় কাশ্মীর ভারতের এক উল্লেখযোগ্য অংশ। আচ্ছা, উল্লেখযোগ্য অংশ, আমি নিউজগুলো দেখলাম আর কি, অনেকে নিউজ করেছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা হচ্ছে। এখন এটাকে আপনি কিভাবে ম্যানেজ করে নেবেন? আপনাকে ম্যানেজ করতে হবে। ঢাকার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা আর রাষ্ট্র পরিচালনা করার মধ্যে ভিন্নতা আছে। আমাদের এখানে আমরা সবাই চাই, অবশ্যই চাই যে আমার মর্যাদার জায়গাটা, আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার আয়তন ছোট হতে পারে, আমার রিসোর্স কম থাকতে পারে, আমার ক্যাপাসিটি কম থাকতে পারে, কিন্তু আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আর অনেক সময় আমরা ভারতকে মূল্যায়ন করতে গিয়ে কেবল কলকাতার সেন্টিমেন্টটাকে ধরি। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বিস্তীর্ণ ভারতের অনেকেই আমাদের পলিটিক্স, আমাদের যে এখানকার যা অনেক কিছু খবরই রাখে না। আমরা মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে প্রতিক্রিয়া, যেহেতু আমরা একই ভাষাভাষী, সংস্কৃতির এসব কারণে। এই কারণে কিন্তু তার যে অ্যাটিটিউড, তার সরকারের যে পলিসি, সেই পলিসির বিরুদ্ধে অনেকেই আছে। জুলাই অভ্যুত্থানের সময় কলকাতার রাস্তায় রাস্তায় বাংলাদেশের পক্ষে মিছিল হয়েছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি পুরোটাকে শত্রুর কাঠগড়ায় আমি ঠেলে দিব না, সবাইকে আমি বিনা স্বীকৃতি বলবো না। আমার এখানে আমার পক্ষে যারা কথা বলেন, আমি তাদের সাথে একটা সংযোগ তৈরি করব, এবং ভারতের ভেতর থেকে একটা ওপিনিয়ন ক্রিয়েট করার চেষ্টা করব যে ভারতের এই যে বড় ভাই সুলভ, আগ্রাসী, অনমনীয় যে আচরণ, সে আচরণের বিরুদ্ধে যেন তারা সেখান থেকে কথা বলে। আমাদের সীমান্তে যে হত্যা হয়, প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 2 বছর আগে পশ্চিমবঙ্গের সিপিএম এর সেক্রেটারি মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে জিজ্ঞেস করেছিলেন যে তুমি খালি একে বাংলাদেশের যারা আসে গরু নিতে, তার বুকের উপরে গুলি করো, তো সীমান্ত পর্যন্ত যারা গরু পৌঁছে দেয় তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারো না কেন? কারণ হচ্ছে তুমি চোরাচালানটাকেও যেমন প্রমোট করো, একই সাথে একটা দেশে গ্রহিতাকে কেবলমাত্র গুলি করো, কিন্তু ওই পর্যন্ত যে পৌঁছে দিচ্ছে তাকে ধরছো না। তো এদের সাথে আমার ভয়েসটা তাকে তুলতে হবে।
আর সরকারের অবস্থানকে কিভাবে দেখেন? সরকারের অবস্থানটা, সরকার কোনো কোনো জায়গায় এক পা এগোচ্ছে, এক পা পিছিয়ে যাচ্ছে। আপনি তিস্তা ইস্যুতে আপনি না, যদি সর্বশেষ দেখেন, যে ভারত সফরের প্রসঙ্গে ভারত সফরের প্রসঙ্গ, আমি মনে করি যে ওই যে যেটা বললাম, কূটনৈতিক ভাষার ক্ষেত্রে মান অভিমানটা অ্যাভয়েড করা দরকার। আমরা যদি গিয়ে বলে আসতে পারতাম যে কতগুলো জায়গা, আমার সীমান্ত হত্যা, আমার পানির ন্যায্য অধিকার, আমার সাবেক প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে হত্যা মামলার তার ফাঁসি হয়েছে তাকে ফেরত দেওয়া, এবং একটা রাজনৈতিক দলের সাথে তোমার এই যে সংযোগ, এগুলো যদি তুমি কন্টিনিউ করো, তাহলে তোমার সাথে আসলে স্বাভাবিক সম্পর্ক রাখার সুযোগ নেই। এই কথাগুলো গিয়ে বলে আসাটা আমি যেটা মনে করি, তাহলে এক ধরনের আপনারও ক্যাম্পেইনের জায়গা তৈরি হতো যে আমিও সবাইকে ত্যাগ করে এক ধরনের অভিমান নিয়ে, এক ধরনের নিয়ে আমি বসে নেই। আমি যেটা বললাম যে যুদ্ধের মাঠেও কিন্তু পরস্পরের মধ্যে আগ্রাসী শক্তির সাথেও বৈঠক হয়। জি। আমি এখানে আগ্রাসী শক্তি মনে করছি ভারতকে। আপনি তার সাথে বসতে পারতেন। আর জি। শেষ করে দিব এই জায়গাটায়, আপনি এই পলিটিক্সটা আমাদের এখানে আছে, উপরে উপরে বিরোধিতা, তলে তলে একটা সংযোগ। এটি করে সবাই, কে করে না? আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সুযোগটা নিচ্ছে। আওয়ামী লীগ এখানে আপনি 5 তারিখের পরে সোশ্যাল মিডিয়া যদি দেখেন, তারা অনেকেই মনে করে যে তাদের সেন্টারটা হওয়া দরকার ছিল ভারত। আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো ধরনের অনুশোচনা আছে? নাই। একই সাথে এটাও মনে করিয়ে দিই অন্য রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এই এক ধরনের মনোভাব আছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের বন্ধ দূতাবাস ছুটির দিনে তার গেটে গিয়ে ফুল রেখে আসেনি বিএনপি? এসেছিল তো, এসেছিল। তার মানে হলো আমরা সবাই একটা সংযোগ চাই। জামাতের আমি, তিনি বলেছেন না মনে কষ্ট দিব না, বলেছেন তো। জি। আপনার জিএম কাদের বলেছিল না যে ভারত যা নিষেধ করেছে বলা যাবে না? তার মানে হলো, আমি বড় 4টি দলের কথা বলছি এই কারণে যে আমাদের এখানে আপনি উপরে যে কথাগুলো শোনেন, নিচে আরো অনেকগুলো ডিসকাশন হয়, যে ডিসকাশনগুলো আমরা জানি না। তবে আমার পরিচয়, আমি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমি ভারত যত বড়ই হোক না কেন তার চোখ রাঙানিকে আমি কখনো ভয় করব না। অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ আল ঠাকুর, জি, জি, যেই সম্পর্কের টানাপোড়েনের কথা বলছিলাম সেই বিষয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে। অনেকগুলো আলোচনা তিনি করেছেন। ওই আলোচনাগুলোর সাথে পক্ষে বা বিপক্ষে আমি আসতে চাই না। মার্কিন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই আলোচনাটা একমুখী নয়। যেমন আজকেই শুনতেছিলাম যে তারেক রহমানের এই ভারত সফরে নেতিবাচকতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু কাগজ মনে করে এই বিষয়টি সঠিক, এবং এতে মার্কিনের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। আচ্ছা, আমি জানি না এই কথা ঠিক কি বেঠিক, তবে আমি এই জিনিসটা মনে করি, আমার একটা লেখায় আমি উল্লেখ করেছি যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিরা যত চেষ্টা করেছেন এবং যত চেষ্টা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে লাঞ্ছিত হয়েছেন, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা একটা বিবরণ। এমনকি যাওয়ার সময় সাক্ষাৎ পর্যন্ত শেখ হাসিনা করেন নাই মার্কিন দূতাবাসের সাথে। খুব দ্রুতই মার্কিন দূতাবাস সেই কথাগুলো ভুলে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য ভারতের সাথে ভারতীয় স্বার্থে হাত মেলাবেন, আমি ব্যক্তিগতভাবে অন্তত এটা মনে করি না। জিওপলিটিক্সে যত রকম পরিবর্তন ঘটবে, পাকিস্তানে ইমরান খানকে নিয়ে ঘটেছে, কাশ্মীর নিয়ে ঘটেছে, এখানে মার্কিন স্বার্থটা কোথায় সেটা অবশ্য আমাদের পক্ষে সুনির্দিষ্ট করতে চাইলেও করা ঠিক না। মার্কিন বার্মায় খেলছে, ভারতে খেলছে, না বাংলাদেশে খেলছে, পরিবর্তন হয়েছে বাংলাদেশি ছাত্ররা, আর শেখ হাসিনা বলছেন এটা করেছে মার্কিনিরা। তো এখন এই পরিবর্তনগুলো কোথায়, কিভাবে, কোনটা হয়, আমি সেটা আমি যে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি সুনির্দিষ্ট বার্তা দিয়েছে। বাংলাদেশের গত ৫-৫০ বছরে যতগুলো পরিবর্তন হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর পরিবর্তন, ৯০-এর সামরিক শাসন বিরোধী, কিন্তু প্রত্যেকটি পরিবর্তনের চেয়ে জুলাইয়ের পরিবর্তন একটি ব্যতিক্রমী। এই কারণে ব্যতিক্রমী যে জুলাইয়ের পরিবর্তনের মধ্যে অংশগ্রহণ সারাই, অংশগ্রহণই বড় কথা না। একটা কথা ভাই বলতে গিয়ে বলেছেন যে উপরি কাঠামো আর ভেতরের কাঠামো। হ্যাঁ, রাজনীতিবিদ আর কর্মী, সাধারণ মানুষ এবং নেতা, এর মধ্যে একটা পার্থক্য আছে।
এটা ব্রিটিশ ফর্মে রাজনীতিটা চলছে, তো ব্রিটিশ ফর্মের রাজনীতির মধ্যে একটা বড় জিনিস হলো মুনাফিকি। আপনি বলছেন অসাম্প্রদায়িকতার কথা, কিন্তু কাজটা করছেন সাম্প্রদায়িকতার পক্ষে। আপনি বলছেন কূটনীতিক কথা, বলছেন মিথ্যাচার। এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নাই তা না, কিন্তু তারপরেও একটি সত্য আছে। সেই সত্যটা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়েই মূলত ভারত বিরোধী আন্দোলনটা সংগঠিত হয়েছে। ভারতের সাথে বর্তমান সরকারকে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে তাকে অনেকগুলো মৌলিক বিষয়ে দৃষ্টি দিতে হবে। তারেক রহমান সাহেব কী করতেছেন বা কী করবেন এটা আরও পরের আলোচনা, কিন্তু যেখানে আমি আলোচনাটা করতে চাই সে কথাটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে আপনি দেখেন 21শে আগস্ট একটি তারিখ, সেদিনই কেন তারেক রহমানকে দিল্লিতে যাওয়ার জন্য বলা হচ্ছে। ভারতে যদি এটা কি ভারত সরকার তো আজ পর্যন্ত পরিষ্কারই করছে না শেখ হাসিনা ভারতে কি অবস্থায় আছে, গ্রেপ্তার আছে, স্বাধীন আছে, না মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে, না হাসপাতালে আছে, কোথায় আছে বাংলাদেশের জনগণ জানে না। তাহলে এরকম একটি বিতর্কিত ব্যক্তিকে যে সরকারের 1 নম্বর শত্রু, বাংলাদেশে পেলেও তাকে মেরে ফেলবে, এরকম একটি ব্যক্তিকে যে সরকার আশ্রয় দেওয়ার পরে যখন সে সেই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয় যাওয়ার জন্য, বিষয়টাকে আপনি সহজ সরলীকরণে গ্রহণ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, এবং এটাকে ডিপ্লোম্যাটিক আলোচনার মধ্যে আনা যাবে না। ভারত আমি এইখানে শেষ করতে চাই, ভারত বাংলাদেশকে কার্যতই একটি স্বাধীন দেশ হিসাবে মনে করে না। এটি ভারত মনেই করে না। ভারত মনে করে বাংলাদেশ তার সেবাদাস, এবং সে এখানে পাপেট চায়। ইনি কথা বললেও আমি এটা সাথে দ্বিমত করি। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে ভারত পাত্তা দিতে চায় না আদার দেন শেখ হাসিনা, বিকজ শেখ হাসিনা তাদের দালাল, আওয়ামী লীগ তাদের দালাল। তারা দালাল ছাড়া কোনো রাজনৈতিক নেতৃত্ব গ্রহণই করতে চায় না। শরীফ সে কথা বলেছেন যে কোনো স্পেসিফিক দলের সাথে যাতে সম্পর্ক দল না, সে কোনো দলের সাথে সম্পর্ক রাখে না। সে ওই কিসের ওই মিস্ত্রি যারা তাদেরকে ভুটানের সেই লেন্দুক দর্জি, এইসব দর্জিদেরকে তারা পছন্দ করে, যারা শেখ হাসিনা যেখানে নিয়ে গেছিল, শেখ হাসিনা যে পর্যন্ত বাংলাদেশকে নিয়ে গেছিল তার পরের অংশই হচ্ছে ওই সংসদ থেকে ডিক্লেয়ার করা যে ভারত আমাদের স্বাধীনতার গ্যারান্টি আমরা তুলে দিলাম। সুতরাং এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আপনি যদি সম্পর্ক রাখতে চান, তাহলে এটা তো ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখা যাবে না। অসংখ্য ধন্যবাদ। বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা যায়। আমরা সময়ের স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না অনুষ্ঠান। রিতা রহমান, একেবারেই শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ড বা 1 মিনিটে যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। ভারত বাংলাদেশ সম্পর্কে যদি কিছু বলতে চান। আমরা তো আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী যদি আমাদের সঙ্গে ভালো সম্পর্ক না চায় বা চায় যে সেটা প্রমাণ করতে হবে, আমাদের কাছে এটার একটা প্রমাণ থাকা দরকার। আমরা তো চাই এবং তারাও যদি চায়, এবং এটা তো মানে দাসত্বের ভিত্তিতে হবে না বা বড় ছোটর ভিত্তিতে হবে না, মর্যাদার ভিত্তিতেই হবে, ফুটিং এ হবে। সুতরাং এই সমমর্যাদার ভিত্তিতে হবে। ভারতের বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।